বেসিক্স 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেলের নোটিফিকেশনস সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য দেবাশিস মজুমদারের গল্প হিকাবের অভিশাপ। আজকের গল্পের প্রধান চরিত্রে সায়ন্তন, রৌনক, অভিরাম ও দীপিকা। আজকের গল্প পাঠে অরূপ, অন্যান্য কয়েকটি ভূমিকার শুভঙ্কর, রাজ, পীযূষ ও পূজা। গল্পের সূত্রধার আমি শ্বেতা, কভার এডিটিংয়ে নীলেশ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হিকাবের অভিশাপ। অ্যান্টিক কালেক্টর হিসেবে ইতিমধ্যেই বেশ নাম করেছে সায়ন্তন। নিজের ব্যবসায় প্রচুর উন্নতি করার পাশাপাশি সায়ন্তনের এই অ্যান্টিক সংগ্রহের ভূতটাও চেপে ধরেছে। আসলে সায়ন্তন আর তার স্ত্রী দীপিকা নিঃসন্তান। বিয়ের 11 বছর পরেও তাদের কোনো সন্তান আসেনি। দুজনেই নানা চিকিৎসা করিয়েও কোনো সুরাহা করতে পারেনি। তাদের অঢেল অর্থ নিয়ে তারা কি করবে দুজনেই ভেবে পায় না। শেষে সায়ন্তন নিজেকে ডুবিয়ে দিয়েছে অ্যান্টিক কালেকশনের নেশায়, আর দীপিকা একটা সমাজসেবী সংগঠন তৈরি করে নানান রকম সমাজসেবামূলক কাজ করে নিজেকে ব্যস্ত রেখেছে। এই যেমন আজও দীপিকা তার কয়েকজন মহিলা সাথীকে নিয়ে এক অত্যন্ত প্রত্যন্ত গ্রামে সেখানকার গরিব মানুষের মধ্যে জামা কাপড় আর কিছু খাবার বাচ্চাদের বিতরণ করতে গিয়েছে। সায়ন্তনও তার কোম্পানির অফিসে যায়নি। অকশন হাউসে একটা বেশ বড় নিলামের আয়োজন ছিল। সায়ন্তন অফিসের দায়িত্ব তার ম্যানেজারকে একদিনের জন্য বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিল সেখানে, যেখানে একটা অদ্ভুত দেখতে পাথরের মূর্তি বেশ পছন্দ হলো সায়ন্তনের। রমেশ কেজরিওয়াল বলে কোনো এক ব্যবসায়ীর বাড়ি থেকে এসেছে মূর্তিটা। ইনফ্যাক্ট এই কেজরিওয়ালও এক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু দিন কয়েক আগে তার সর্বজ্ঞ তিনি খুইয়ে এখন সম্পূর্ণ দেউলিয়া। তার একমাত্র ছেলেও মারা গিয়েছে একটা দুর্ঘটনায় কিছুদিন আগে। এই মূর্তির সাথে সাথে কেজরিওয়ালের সম্পত্তি ও আরও অনেক কিছুই নিলাম হলো অকশন হাউসে। সায়ন্তন দুটো অ্যান্টিক জিনিসের পাশাপাশি এই মূর্তিটাও কিনে নিল। মূর্তিটা বেশ অভিনব। এরকম অদ্ভুত মূর্তি সে আগে কখনো দেখেনি। নিজের বাড়ি ফিরে সায়ন্তন তার বৈঠকখানার একটা ফাঁকা ডেস্কের ওপর মূর্তিটা বসালো। মূর্তিটার দিকে বেশ প্রশংসনীয় দৃষ্টি নিয়ে সে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপরেই তার মনে হলো তার বন্ধু রৌনক এইসব অ্যান্টিক মূর্তির বিষয়ে বিশেষজ্ঞ। সায়ন্তন সঙ্গে সঙ্গে রৌনককে একটা কল করলো। রৌনক কল রিসিভ করে জানালো যে সে সায়ন্তনের বাড়ির কাছাকাছি একটা কাজে এসেছে, তাই সে কাজ সেরে এমনিতেও ভাবছিল একবার সায়ন্তনের সঙ্গে দেখা করে যাবে, তাই আর অসুবিধা নেই। কিছু সময় পরেই সে সায়ন্তনের বাড়ি আসছে। সায়ন্তন দ্রুত ফ্রেশ হয়ে নিল। তারপর পরিচারক অভিরামকে ডেকে বাজার থেকে ভালো কেক আর পানীয় আনতে পাঠিয়ে দিল। অভিরাম চলে যাওয়ার কিছু পরে দরজার ডোরবেল বাজল। সায়ন্তন একতলার বৈঠকখানায় বসে এক দৃষ্টে মূর্তিটার দিকে তাকিয়েছিল। ডোরবেল শুনে সে উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলে সে অবাক হলো, কারণ বাইরে দাঁড়িয়ে রয়েছে দীপিকা। সায়ন্তন অবাক হয়ে বলল, সে কি, তুমি এত তাড়াতাড়ি? তুমি তো বলেছিলে ফিরতে রাত হবে। দীপিকা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার যেন মনে হচ্ছে কোনো কিছু আমাকে এখানে টানছে, তাই
বাড়ি না এসে থাকতে পারলাম না। দ্রুত বৈঠকখানার ভেতরে চলে গেল সে। সায়ন্তন দরজা বন্ধ করে এসে বলল, গাড়িটা গ্যারেজে তুলে দিয়েছো? মাসুদকে তো দেখলাম না। গ্যারেজে গাড়ি তুলে কেটে পড়লো নাকি? গাড়ি ঢোকার আওয়াজও তো পেলাম না। দীপিকা একটা কথারও উত্তর দিল না। সে সোজা এসে দাঁড়ালো সেই মূর্তিটার সামনে। তারপর সায়ন্তনকে ডেকে জিজ্ঞাসা করলো। এটা তুমি এনেছো? সায়ন্তন হেসে বলল, ইয়েস ডার্লিং, এই তো একটু আগে অকশন থেকে ফিরলাম। এটা দারুণ না? একেবারে ইউনিক। এরকম মূর্তি আমি আর দেখিনি। তবে আরও দুটো অ্যান্টিক ঘড়ি আছে। ঘড়ি দুটো দোতলার হলে রেখেছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ও দুটোও দেখাবো। দীপিকা স্থির দৃষ্টিতে মূর্তিটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর সম্মোহিতের মতো আস্তে আস্তে সে মূর্তিটার দিকে ঝুঁকল। দীপিকার কাণ্ড দেখে বেশ অবাক লাগলো সায়ন্তনের। সে দীপিকাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, ঠিক তখনই আবার ডোরবেল বেজে উঠল। সায়ন্তন আবার ঘুরে গিয়ে দরজা খুলল। এবারে দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছে রৌনক। রৌনকের গাড়িটা বাড়ির কম্পাউন্ডের ভেতরে ঢোকানো রয়েছে। সায়ন্তন হেসে রৌনককে আপ্যায়ন করে ভেতরে নিয়ে এলো। তারপর বলল, অভিরামকে কেক আর ড্রিঙ্কস আনতে পাঠিয়েছি। হাতে সময় নিয়ে এসেছিস তো? আজ কিন্তু একটা জমিয়ে আড্ডা না দিয়ে তোকে ছাড়ছি না। দীপিকাও ফিরেছে এই সবে। তিনজনে জমিয়ে আড্ডা দেবো আজ। সে হবে কোন, কিন্তু তোর আমার কথা মনে পড়েছে মানেই নিশ্চয়ই কোনো অ্যান্টিক মূর্তি করে ঢুকিয়েছিস। দেখি সেটা আগে কোথায়, সেটা সম্বন্ধে জানার জন্যই তো আমাকে ডেকেছিস। রাইট, আয় তোকে দেখাচ্ছি। বৈঠকখানার ভেতরে রৌনককে নিয়ে গেল সায়ন্তন। তবে দীপিকাকে সেখানে আর দেখা গেল না। সায়ন্তনের মনে হলো দীপিকা হয়তো ফ্রেশ হয়ে নিতে দোতলায় গেছে। সায়ন্তন ডেস্কের ওপর বসানো মরিকাঙ্কল নির্দেশ করে দেখিয়ে বলল, এই যে সেই মূর্তিটা, দেখে বল এটা কি? আজই অকশন হাউস থেকে কিনেছি। তবে মূর্তিটা একেবারে ইউনিক, তাতে সন্দেহ নেই। মূর্তিটা দেখে চোখ কপালে উঠল রৌনকের। সে বলে উঠল, করেছিস কি? কি সব বনেছে জিনিস ঘরে এনে তুলেছিস তুই? কেনার মতন আর কিচ্ছু পেলি না? সায়ন্তন অবাক হয়ে বলল, কেন? মূর্তিটাতে খারাপ কি আছে? খারাপের সব কিছু আছে মূর্তিটাতে। এটা একটা অভিশপ্ত মূর্তি, হিকাবের মূর্তি এটা। হেই খাব, সেটা আবার কি? জানতে চাইল সায়ন্তন। রৌনক জবাব দিল, গুয়াতেমালার প্রাচীন রাজবংশের রাজা গুনাফুর আমলে তৈরি এই মূর্তি। রাজার শত্রুদের অপদেবতার অভিশাপে ধ্বংস করার জন্য এই মূর্তি তৈরি করা হয়েছিল। স্প্যানিশ নেতৃত্ববিদ দিয়াগো আনসালো প্রথম এটা গুনাফুর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ থেকে আবিষ্কার করে ইউরোপে নিয়ে আসেন। দেশে ফেরার দুদিনের মধ্যেই আনসালোর স্ত্রী, কন্যা সহ পরিবারের সবাই দুর্ঘটনায় মারা যান। এক সপ্তাহের মধ্যে আনসালো কপর্দক শূন্য হয়ে যান আর তারপর পাগল হয়ে আত্মহত্যা করেন। তারপর কিছু হাত ঘুরে এই মূর্তি আসে ইংরেজ সংগ্রাহক উইলিয়াম কনওয়ের হাতে। তারও পরিণতি ভয়ানক। তারপর মূর্তিটা বেশ কিছু সময় গায়েব ছিল। বছরখানেক আগে কেউ স্মাগল করে ভারতে আনে, আর এই দেশে আসার পর থেকে অনেকেই মূর্তিটা কিনে বরবাদও হয়েছে। দিল্লির মহেন্দ্রনাথ শর্মা, মারাঠার ত্রিপাঠী আর কিছুদিন আগেই কলকাতার কেজরিওয়ালে এই মূর্তিটা কেনার পর নিজেদের প্রিয়জনকে হারিয়েছে। আর তারপর টাকা পয়সা, সম্পত্তি সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়েছেন। কেজরিওয়াল তো শুনেছিলাম এখন পাগলাগারোতে। গুয়াতেমালার লোককথা অনুসারে হিকাবের মূর্তির যে মালিকানা পায়, তার প্রত্যেক প্রিয়জনের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর তারপর মূর্তি তার মালিককে সব রকমভাবে সর্বনাশের দিকে টেনে নিয়ে যায়। ভয়ঙ্কর অভিশাপ জড়িয়ে আছে এর সাথে। তুই ভাই এই মূর্তিটা না কিনতেই পারতিস। সব শুনে সায়ন্তন হেসে বলল, এইসব রাবিশ লোককথায় তুই বিশ্বাস করিস? আমি ভাবতে পারিনি। এনিওয়ে, আমি এসব অভিশাপ টভিশাপ মানি না।
তবে তুই যে কনফার্ম করলি এটা গুয়াতেমালার প্রাচীন রাজবংশের আমলের জিনিস, এটাতেই আমার মনটা ভালো হয়ে গেল। তোকে এর জন্য দামি পানীয় আমি খাওয়াবই। রৌনক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সায়ন্তনের মোবাইলটা বেজে উঠল। সায়ন্তন দ্রুত গিয়ে কলটা রিসিভ করলো। রৌনকের উৎকণ্ঠা নিয়ে সেদিকে তাকিয়েছিল, কিন্তু সায়ন্তন বেশ হেসে হেসে মোবাইলে কথা বলে কলটা কেটে দিয়ে রৌনকের কাছে এসে দাঁড়িয়ে বলল, ইংল্যান্ডের ব্রাইট অ্যান্ড জোন্স কোম্পানির কাছ থেকে অর্ডার পাওয়ার জন্য গত 3 বছর থেকে মুখিয়েছিলাম। যতবারই অর্ডার কোড করি ততবারই ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কিন্তু আজ আমাদের কোড অ্যাকসেপ্ট হয়েছে। আমার ম্যানেজারের কল ছিল, ওরা আজও কল করেছিল। তারপর অফিসিয়ালি আমাদের ইমেলে অর্ডার কনফার্ম করেছে। আমি ম্যানেজার রথিনকে বলে দিলাম মার্কেট থেকে ফাইন্যান্স তুলে নিতে। ফাইন্যান্সাররাও মুখিয়ে থাকে এরকম অর্ডার ফাইন্যান্স করবার জন্য। এই অর্ডার কমপ্লিট হওয়ার পর আমার কোম্পানির নাম আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে। আর এসব হলো এই মূর্তিটা এই বাড়িতে আসার পর। আমার তো মনে হয় তোর ওই অভিশাপের কনসেপ্ট আমার ক্ষেত্রে ভূতের রাজার মতো বল করেছে। বলে একটা চওড়া হাসি হাসল সায়ন্তন। রৌনক বলল, সেটাই যেন হয়, কিন্তু রৌনক কথা শেষ করতে পারল না। তার আগেই দরজার ডোরবেলটা আবারও বেজে উঠল এবং এবার ঘন ঘন বাজতে লাগলো। যে বাইরে এসেছে সে মারাত্মক ব্যস্ততায় রয়েছে, তা বেল বাজানোর ধরন দেখে বোঝা যাচ্ছে। সায়ন্তন দ্রুত গিয়ে দরজা খুলতেই অভিরাম হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। সে সায়ন্তনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, সরি নিউজ হয়ে গেছে স্যার। আমি কেকের দোকানে কেক কিনছিলাম, তখনই টিভিতে বাংলা নিউজ চ্যানেলে খবর। এখনই দেখাচ্ছে সংবাদশিলা চ্যানেলে, এখনই দেখাচ্ছে। স্যার দয়া করে টিভিতে একবার অন করুন। কাঁপতে কাঁপতে ঘরের মেঝেতে বসে পড়ল অভিরাম। সায়ন্তন বুঝল একটা সিরিয়াস কিছু হয়েছে। সে দ্রুত গিয়ে টিভি খুলে সংবাদ সেরা চ্যানেলটাতে এলো। চ্যানেল খুলতেই দেখল একটা দুর্ঘটনার খবর দেখাচ্ছে। লাইভ দুর্ঘটনাস্থল থেকে কভারেজ দেখাচ্ছে। হাইওয়েতে একটা গাড়ি আর একটা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ট্রাক ড্রাইভার আর খালাসি গুরুতর আহত, কিন্তু গাড়ির কোনো আরোহী নাকি বেঁচে নেই। ড্রাইভার সহ সবাই দুর্ঘটনাস্থলে মারা গিয়েছেন। এরপরে ক্যামেরার দুর্ঘটনাস্থলের ভাঙা গাড়ির ছবি আর নাম্বার প্লেটটা দেখানো হলো। সেটা দেখেই চমকে উঠল সায়ন্তন। এই তো তাদেরই গাড়ি। সবচেয়ে বড় কথা, এই গাড়ি নিয়েই তো সকালে দীপিকা বেরিয়েছিল। দীপিকা, দীপিকা! বলে চিৎকার করতে করতে সায়ন্তন ওপরে দোতলায় ছুটল। পুরো দোতলা তন্ন তন্ন করে খুঁজে কিছু সময় পরে সে একতলায় নেমে এসে সারা বাড়ি খুঁজতে লাগলো পাগলের মতো। রৌনক আর অভিরাম বুঝতে পারছিল না তারা কি করবে। সায়ন্তন রৌনকের কাছে ছুটে এসে বলল, দীপিকা তোর আসার একটু আগেই ফিরেছে। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি, কিন্তু এখন ওকে ওকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। অভিরাম সেটা শুনে বলল, স্যার তা কী করে হয়? ম্যাডাম তো ওই গাড়িতেই ছিলেন। আপনি দেখুন, গ্যারেজে কোনো গাড়ি নেই, বাইরে শুধু রৌনক সাহেবের গাড়ি নিয়ে ওনার ড্রাইভার দাঁড়িয়ে আছে। চুপ কর ইডিয়েট। দীপিকা ফিরেছে, হয়তো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে, হয়তো ট্যাক্সি ভাড়া করে ফিরেছে। আমি নিজে দরজা খুলেছি, তার সাথে কথা বলেছি, আর তুই বলছিস গাড়ি গেছে যাক, কিন্তু দীপিকা ঠিক আছে। কিন্তু বাড়িতে ওকে খুঁজে পাচ্ছি না কেন? চোখে মুখে আতঙ্ক ছড়ানো সায়ন্তনের। রৌনক তাকে সান্ত্বনা দিতে যাচ্ছিল, কিন্তু আবার সায়ন্তনের মোবাইলটা ঠিক সেই সময় বেজে উঠল। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কোনো খবর এলো। চোখে মুখে অবিশ্বাস ফুটিয়ে সায়ন্তন শুধু বলতে পারল, আপনারা শিওর তো? কিন্তু একটু আগে কি করে সম্ভব? কলটা কেটে গেল। সায়ন্তন
প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। রৌনক দ্রুত তাকে ধরে ফেলল। রৌনকের দিকে তাকিয়ে সায়ন্তন বলল, পুলিশের ফোন ছিল। ওই ওই দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানকার থানা থেকে কল করেছিল। বলেছে আমার ড্রাইভার মাসুদ আর আমার স্ত্রী দীপিকা আর আরও দুজন মহিলার ডেড বডি ওরা নিয়ে এসেছে দুর্ঘটনাস্থল থেকে। দীপিকার মোবাইল থেকে আমার নাম্বার পেয়ে ওরা আমাকে কল করেছিল। ওখানকার সদরের মর্গে ডেকেছে। কিন্তু কিন্তু রৌনক, তুই বল তা কী করে সম্ভব? আমি নিজে দীপিকাকে দরজা খুলে দিয়েছি। তোর আসার একটু আগে আমি কথা বলেছি ওর সাথে। আমি এখন দীপিকা। কান্নায় ভেঙে পড়ল সায়ন্তন। রৌনক তাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সারা ঘরে ছড়িয়ে পড়ল এক নারী কণ্ঠের কান্নার আওয়াজ। হৃদয় বিদারী যন্ত্রণাদায়ক সেই আওয়াজ, কারো বুক ফাটা কান্নার আওয়াজ। সায়ন্তন চমকে উঠে বলল, এটা দীপিকার কণ্ঠস্বর, এটা দীপিকার গলার আওয়াজ। আমি বলেছিলাম না দীপিকা বাড়ি ফিরে এসেছে। কিন্তু কিন্তু কোথায় সে? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? কান্নাটা আরো তীব্র হলো। এবারে অভিরামও বলল, এটা ম্যাডামেরই গলার আওয়াজ, কিন্তু ম্যাডাম কোথায় আর তিনি কাঁদছেন কেন? রৌনক ভালো করে শোনার চেষ্টা করলো সেই কান্নার আওয়াজ। সে সায়ন্তনকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল ওই মূর্তিটার দিকে। মূর্তিটার কাছে গিয়ে সে মূর্তিটার দিকে কান পাতল, কিন্তু মূর্তিটাকে ছুঁল না। ভালো করে মূর্তিটাকে কাছে কান নিয়ে গিয়ে শুনে রৌনক বলল, কান্নার আওয়াজ আসছে এই মূর্তিটার মধ্যে থেকে। তুই কিছু ভুল দেখিস সায়ন্তন। দীপিকা এখানে এসেছে সেটা যেমন সত্যি, তেমনি তার মৃত্যুটাও সত্যি। এই অভিশপ্ত মূর্তিটাই দীপিকার দুর্ঘটনা ঘটিয়ে তার আত্মাকে এখানে টেনে নিয়ে এসেছে। কারণ দীপিকা সায়ন্তনের সব থেকে কাছের, সবচেয়ে ভালোবাসার মানুষ। তারপর তার আত্মাকে নিজের মধ্যে কয়েদ করে তাকে যন্ত্রণা দেওয়াও শুরু করে দিয়েছে। ভয়ঙ্কর পৈশাচিক অভিশাপের সূত্রপাত হয়ে গেছে সায়ন্তন। আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে তোর জন্য। রৌনকের কথা শেষ হতেই আবার মোবাইলটা বেজে উঠল সায়ন্তনের। কাঁপা কাঁপা হাতে বিধ্বস্ত মানসিকতা নিয়ে কলটা রিসিভ করলো সায়ন্তন। ওপাশ থেকে কেউ কিছু বলল। সায়ন্তন প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না। তার দু চোখ শুধু বিস্ফারিত হয়ে গেল। কলটা কাটার আগে সায়ন্তন হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রৌনক ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে সায়ন্তন? কি হয়েছে আমাকে বল। সায়ন্তন ঘোলাটে চোখ নিয়ে রৌনকের দিকে তাকিয়ে বলল, আমার ম্যানেজার কল করেছিল। আমার পুরো ফ্যাক্টরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ফ্যাক্টরির অফিসে যেখানে ইন্স্যুরেন্সের কাগজপত্র রাখা ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। রথিন এখন সেখানেই যাচ্ছে। কিন্তু আমার যে সব শেষ হয়ে গেল আমার। কথা শেষ করে কাঁদতে কাঁদতে মূর্তিটার দিকে তাকিয়ে একটা বিকট দৃষ্টি নিল সায়ন্তন। তার মনে হলো মূর্তিটা যেন তাকেই ব্যঙ্গ করে হাসছে। মূর্তির ভেতরে থাকা দীপিকার কান্নার আওয়াজ আরো তীব্রভাবে কানে পৌঁছতে লাগলো সায়ন্তনের। হঠাৎ কান্না থামিয়ে দু চোখ বিস্ফারিত করে সে হেসে উঠল। তারপর সে শুধুই পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে গড়াগড়ি দিতে থাকলো সায়ন্তন। অনেক চেষ্টা করেও রৌনক আর অভিরাম
তাকে নিয়ন্ত্রণে আনতে পারল না। অনেক রাতে পুলিশের নির্দেশ দেওয়া মর্গ থেকে ময়না তদন্তের পর দীপিকা আর মাসুদের মৃতদেহর দায়িত্ব নিল রৌনক। সে সাথে করে নিয়ে এসেছে অভিরামকে। অভিরামের মারফতই মাসুদের পরিবারকে খবর দিয়ে আনিয়েছে রৌনক। মাসুদের পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দিয়ে দীপিকার মৃতদেহ নিয়ে শ্মশানে তার শেষকৃত্য সম্পাদনের জন্য সেই গভীর রাতে রওনা হলো রৌনক আর অভিরাম। সায়ন্তনকে এখানে আনা যায়নি, কারণ পুরোপুরি উন্মাদ অবস্থায় কিছু আগেই তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে এসেছে রৌনক আর অভিরাম। শুনছিলে হিকাবের অভিশাপ, রচনা দেবাশিস মজুমদার। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সায়ন্তন, শুভঙ্কর, রৌনক, রাজ, দীপিকা, পূজা, অভিরাম, পীযূষ। গল্প পাঠে ও পরিচালনায় অরূপ, কভার এডিটিংয়ে নীলেশ, বিশেষ সহযোগিতায় ও গল্পের সূত্রধার আমি শ্বেতা। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর, রাজ, পূজা ও পীযূষকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। এইবার তোমাদের পালা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তাহলে আজকের মতো বিদায়। খুব তাড়াতাড়ি ফিরবো আমরা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে রাখুন BSX 2.0। বিদায়, শুভরাত্রি।